দেখো বছর শেষে একেবারে চোখ রাঙাচ্ছে করোনা, কারণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানে এই দুদিন আগেও 400-500 ছিল, সেখানে সংক্রমণের হার 700, আর গতকাল তো একেবারে 1000 পেরিয়ে গেছে। এবং এর জন্য পাপি আমরা গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী যেমনটা বললেন যে স্কুল কলেজ আবারও প্রয়োজনে বন্ধ করা হতে পারে এবং কলকাতায় কন্টেনমেন্ট জোন করাও হতে পারে, এমনও কিন্তু একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন। হ্যাঁ, 3রা জানুয়ারি থেকে। আর যেটা দেখো গোটা দেশের দিকে যদি তাকিয়ে দেখি, মহারাষ্ট্রে একদিনে সংক্রমণের সংখ্যা 2500 ছাড়িয়েছে। হুও উদ্বেগ প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করে বলেছে একেবারে সুনামি হয়ে আছড়ে পড়তে পারে। যথারীতি বোঝাই যাচ্ছে যে করোনা সংক্রমণ বৃদ্ধিতে আমরা সত্যি কতটা উদ্বিগ্ন। দেখুন, যদি দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো। দেশে এই মুহূর্তে সবথেকে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছেন দিল্লিতে। এই পরিস্থিতিতে বুধবার থেকে দিল্লিতে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বুধবারই বাংলায় হদিশ মিলল 5 জন নতুন ওমিক্রন আক্রান্তের। এবার এ রাজ্যেও কি ফের বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান? কোভিডটা কিন্তু আবার শুরু হয়েছে, থার্ড ওয়েভ সারা দেশ জুড়ে, এবং ওমিক্রনও হচ্ছে। জি ম্যাম। সুতরাং এই সময়টা স্কুল কলেজ চালু রাখা থাকবে কিনা সেটা নিয়ে একটু রিভিউ করো। আচ্ছা ম্যাম। মাধ্যমিক পরীক্ষাও আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে, সুতরাং একটু দেখে নাও। রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণীর 3 জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে পড়ুয়ারা করোনা আক্রান্ত হলে ফের স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো, যে দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে সেদিকটা নজর রাখতে হবে। কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। আবার দেখা যায় যে স্টুডেন্টরা আক্রান্ত হচ্ছে, তাহলে তাদের ইনফেকশনটা শুধুমাত্র স্কুল থেকে হচ্ছে এরকম কোনো মানে নেই। তাদের পরিবারের অভিভাবকেরা যদি গঙ্গাসাগর মেলায় গিয়ে আক্রান্ত হন, বা 25শে ডিসেম্বরের মেলা আপনার ভিড়ে গিয়ে আক্রান্ত হন, বা তারা ইনফেক্টেড হন, সেই ইনফেকশন থেকে কিন্তু তাদের বাচ্চাদের কাছে ইনফেকশন পৌঁছতে পারে। এবং সেই জন্য মুখ্যমন্ত্রীর এই যুক্তিকে আমার খুব একটা সায়েন্টিফিক বলে মনে হয়নি। এক্সপ্রেসের অনুষ্ঠান অ্যালেন পার্ক থেকে উদ্বোধনের দিন থেকেই করে দিয়েছেন ছড়াক ছড়াক ছড়াক, চাইছেন রাজ্য সরকার, চাইছে ছড়াক। মুখ্যমন্ত্রী যখন সংক্রমণ বাড়লে স্কুল কলেজ বন্ধ রাখার কথা বলছেন, তখন এই পরিস্থিতিতে 4 কর্পোরেশনের ভোটে যৌক্তিকতা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছে বিজেপি। আমার মনে হয় রাজ্য নির্বাচন কমিশনের এই মুহূর্তে আমাদের রাজ্যের বিশিষ্ট যারা ডাক্তারবাবু আছেন তাদেরকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সেই বিশেষজ্ঞ কমিটির মত নেওয়া উচিত যে আদৌ 22 তারিখে ভোট করা সম্ভব কি না। যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন, তাহলে পরে আমার মনে হয় ডেট নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। ওরা বলুক যে এই 5টা রাজ্যে যে নির্বাচন হওয়ার কথা আছে সেখানেও কি নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি ওরা করেছে? সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে ঘন ঘন বিশাল বিশাল জনসভা করছে, র্যালি বার করছে। যদি এর যে প্রোটোকল, কোভিড প্রোটোকল মান্য করে ভোটের ব্যবস্থা করা হয়, আমরা ভোট আর বিলম্ব করার পক্ষে নই। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। আমরা অন্যান্য স্টেটেও দেখতে পাচ্ছি যে ওখানেও একটা রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, নানা রকম বিধিনিষেধ শুরু হয়ে গেছে, এবং ওমিক্রন যেটা অত্যন্ত ইনফেকশাস, সেটাকে ঠেকিয়ে রাখতে গেলে কিন্তু আমাদের জমায়েত থেকে দূরে রাখতেই হবে। অবশ্যই সাবধানের কোনো মান নেই, কারণ আমরা দ্বিতীয় ওয়েভ দেখেছি কি ভয়ঙ্কর, কত মানুষের মৃত্যু হয়েছিল এবং কত দ্রুততার সাথে এসেছিল। অর্থাৎ ওমিক্রন একটা নিউ ভেরিয়েন্ট যার ট্রান্সমিবিলিটি খুব হাই। ওমিক্রন সংক্রমণ নিয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সুমন ঘরাই, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পাপিয়া, যেমনটা বলছিলাম যে কলকাতায় 3রা জানুয়ারি থেকে ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন করার একটা ভাবনা রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই করোনা ঠেকাতে দিল্লি, মুম্বাই, কেরল সহ বিভিন্ন রাজ্য নাইট কারফিউ জারি করেছে। বিধিনিষেধের পক্ষে সওয়াল করছেন চিকিৎসকরাও। দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে হদিশ মিলেছে নতুন 5 ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে কলকাতায় কি আবার ফিরবে কন্টেনমেন্ট জোন? আবার অফিসে হাজিরায় জারি হবে বিধিনিষেধ? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তেমনই ইঙ্গিত দেখছেন অনেকে। কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয়, দেখে নাও ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে। 3 জানুয়ারি থেকে তুমি দেখে নাও প্রোটোকলটা কিভাবে কি করবে না করবে, আবার একটা রিভিউ করতে হবে। দরকার হলে
50% লোককে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে। করোনা সংক্রমণ আটকাতে দিল্লিতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে। কেরল 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে। মধ্যপ্রদেশে রাত 11টা থেকে ভোর 5টা অবধি নাইট কারফিউ জারি করা হয়েছে। কর্ণাটকে 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্রে রাত 9টা থেকে ভোর 6টার মধ্যে কোনো জায়গায় 5 জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা মহারাষ্ট্র সরকারের উদাহরণ সামনে দেখতে পাচ্ছি। বর্ষবরণ হোক বা মেলা হোক বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আসছে, সেগুলোতে বিধিনিষেধ যদি আমরা করতে পারি তবেই সংক্রমণের সংখ্যা কমবে। হয়ে যাওয়ার পর বিধিনিষেধ করে কোনো লাভ নেই। 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটের যে অবস্থা ছিল, এটা করলে কিন্তু জনগণ সংক্রমিত হবেই, এবং শুধু ওমিক্রন এবং ওমিক্রন ছাড়া অন্যান্য যে ভ্যারাইটির করোনা ভাইরাস আছে তাতেও সংক্রমিত হবে। সুতরাং বারবার যেটা আমরা বলছি, এইটাকে প্রতিহত করার জন্য স্বাস্থ্যবিধিটা ঠিকমতো করে মানতে হবে। আমরা কিন্তু কোভিড প্রোটোকল একদমই মানছি না, এবং দিনের পর দিন সেটা আরো সবাই খুব রিলাক্টেন্ট হয়ে যাচ্ছে। যেখানে সেখানে আমি দেখছি যে মাস্ক ইউজটা একেবারে বন্ধ হয়ে গেছে, এবং এটাই কিন্তু মেন প্রোটেকশন। করোনা সংক্রমণ ঠেকাতে কল্পতরু উৎসবের দিন 1 জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। 1 জানুয়ারি বন্ধ থাকবে বেলুড় মঠও। বাগবাজারে মায়ের বাড়ি 1 ও 2রা জানুয়ারি বন্ধ রাখা হচ্ছে। কাশীপুর উদ্যানবাটি 1 থেকে 3রা জানুয়ারি অবধি বন্ধ রাখা হচ্ছে। সুমন ঘরাই, অনির্বাণ বিশ্বাস ও সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো সঙ্গীতা, আমরা তো ওমিক্রন, করোনা এই সমস্ত নিয়ে এত কথা বলছি কেন? যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে, সে কারণেই তো এতটা চিন্তিত। কারণ আমরা এই পার্ক স্ট্রিটের ভিড় দেখেছি, পুজোর ভিড় দেখেছি, ভোট চলছে, সমস্ত কিছু মিলিয়ে বছর শেষের উৎসব এখনো বাকি রয়েছে। সেটা বাকি রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গাতেই, যেমন ধরো ঠাকুরবাড়ি বলো, সারদা মায়ের মন্দির বলো, দক্ষিণেশ্বর বলো, অনেক জায়গাতেই বন্ধ করে দেওয়া হয়েছে কল্পতরু উৎসবের জন্য মন্দিরের দরজা। বাইরে থেকে প্রণাম জানাতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে নয়। তো এই সমস্ত কিছু মিলিয়েই উদ্বেগ বাড়ছে। তার মধ্যেই 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকাকরণও কিন্তু ইতিমধ্যে শুরু হচ্ছে। শিশুদের কেন টিকাকরণ এখনো নয়, এই চিন্তাটা কিন্তু সমস্ত মা বাবার মনে রয়েছে। প্রশ্ন তো উঠছেই, কারণ এই প্রশ্নটাই তো ছিল যে কবে থেকে শুরু হবে ছোটদের টিকাকরণ। যখন অনুমতি দিল ডিসিজিআই, তখন ভাবা গেল যাক তাহলে শিশুদের থেকেই শুরু হচ্ছে, কিন্তু না, দেখা গেল 15 থেকে 18। এবং সব ক্ষেত্রেই তাহলে কোন কোন টিকা পাইপলাইনে রয়েছে আমরা বরং একবার দেখে নিই। 3রা জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে 15 থেকে 18 বছর বয়সীদের সংখ্যা 48,23,000। কলকাতায় সেই সংখ্যাটা প্রায় 2.5 লক্ষ। বুধবার করোনা নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত হয়েছে 3রা জানুয়ারি থেকে পুরসভার তরফে স্কুলে স্কুলে গিয়ে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে। বেসরকারি স্কুলগুলো চাইলে চিকিৎসকের ব্যবস্থা করতে পারে। 15 থেকে 18 বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন। কলকাতা পুরসভা এলাকায় যে 27টি কোভ্যাক্সিন সেন্টার রয়েছে, সেখান থেকেও ভ্যাকসিন দেওয়া হবে। পুরসভা সূত্রে খবর, 10 জানুয়ারি থেকে 60 ঊর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ। নিশ্চিতভাবে চিন্তিত। হঠাৎ করে করোনা প্রভাবটা কিছুটা হলেও বেড়েছে, অল্প হলেও ওমিক্রনের কয়েকটা কেস পাওয়া গেছে। এটা নিয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে করোনার বিরুদ্ধে যুদ্ধে হাতে এলো আরও 2টি নতুন অস্ত্র। আরও 2টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। নোভাভ্যাক্স এবং সেরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি কোভোভ্যাক্স এবং হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যাল ইর তৈরি কর্বেভ্যাক্স। বড়দের ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে কোভোভ্যাক্স এবং কর্বেভ্যাক্স ব্যবহার করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভ্যাকসিনগুলোর মধ্যে যেহেতু স্পেসিফিক্যালি কোভ্যাক্সিনটা ব্যবহৃত হবে 15 থেকে 18 ক্ষেত্রে, সুতরাং আমরা নিউ গ্রুপ অফ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিনকে ইউজ করতে পারবো বলে। যত বেশি ভ্যাকসিন আমাদের আসে তত আমরা মাস স্কেলে ভ্যাকসিন রোল আউট এবং বুস্টার রোল আউটের দিকেও যেতে পারবো। রাজ্যে এখনো পর্যন্ত করোনা ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন 3,91,45,183 জন, যা ভ্যাকসিন পাওয়ার যোগ্য মোট জনসংখ্যার 54%। এই পরিস্থিতিতে মোদী সরকারের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
হসপিটালকে বলো বুস্টার দেবে বলছে, তো আগে তো সেকেন্ড স্টারটা হোক, তারপরে তো বুস্টার। ইয়েস ম্যাডাম। সেকেন্ড ডোজটা এখনো কমপ্লিট হয়নি, 40% লোকের বাকি আছে। ইয়েস তো ম্যাডাম। সেকেন্ড ডোজটা তো আগে কমপ্লিট করবে, তারপরে তো আসবে বুস্টারের কথা। ভারতবর্ষের 130 কোটি লোককে বিনে পয়সায় এত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা খুব সহজ বিষয় নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর সেইটুকু বোধ আছে বলে আমার মনে হয়। কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমার মনে হয় অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ করেছেন এবং বুস্টার ডোজেরও যে ব্যবস্থা করেছেন। জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পে ভ্যাকসিনেশনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই ভ্যাকসিন অত্যন্ত সংবেদনশীল ভ্যাকসিন, দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া যেতেই পারে। যে মানুষজন নেননি, অনীহা প্রকাশ করছেন, তাদের উদ্বুদ্ধ করে বাড়িতে দেয়া যেতেই পারে, কিন্তু মনে রাখতে হবে কোল্ড চেন মেনটেন করাটা অত্যন্ত জরুরি, কেননা এই ভ্যাকসিনগুলির কোনোটাই ওপেন ভায়াল পদ্ধতিতে ব্যবহার করা যাচ্ছে না। আমি অত্যন্ত বিচক্ষণ পদক্ষেপ, আমি সাধুবাদ জানাই এই পদক্ষেপ। ভ্যাকসিনেশন ড্রাইভটাকে আরো বেশিভাবে ছড়িয়ে দেওয়া, এই যেটা দেখছেন যে এবার আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশনের দিকে ঢুকতে চলেছি, সুতরাং দুয়ারে সরকারের অন্তর্গত যদি ভ্যাকসিনেশনটাকে করে নেওয়া যায় তাহলে আমি সাধুবাদ জানাবো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা এবং কোমরবিডিটি থাকা ষাটোর্ধ্বদের সংখ্যা 22,09,600 জন। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। মুম্বাইয়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি, লুঠে বাধা দেওয়ায় খুন ব্যাংকের অস্থায়ী কর্মী, আহত নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেল 4টে নাগাদ মাস্ক পরা দুই দুষ্কৃতী এসবিআই দহিসর শাখায় হানা দেয়। এলো পাথারি গুলি চালায়, হতচকিত হয়ে পড়েন ব্যাংক কর্মীরা। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। অভিযোগ, সন্দেশ গোমরে নামে ওই ব্যাংক কর্মীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ লুঠের চেষ্টা করায় তিনি বাধা দেন। দুষ্কৃতীরা তাকে কুপিয়ে গুলি করে খুন করে। প্রায় 2.5 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে মুম্বাই পুলিশের 8টি দল। সেই লুঠের ছবি ক্যামেরাবন্দি হয়েছে, সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন। অন্যদিকে মুম্বাই পুলিশের 8টি দল যারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পরের খবরে আসবে সঙ্গীতা। আসানসোল পুরভোটে মনের মতো প্রার্থী দেওয়া না হলে তারা ঘরে বসে যাবেন। বিজেপির রাজ্য জেলা নেতৃত্বকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিল দলের একাংশ। বিরোধী শিবিরে বিক্ষোভের আঁচ পেয়ে কটাক্ষ ছড়ে দিয়েছে তৃণমূল। আমাদের বাইরে যদি ক্যান্ডিডেট ঘোষণা করা হয় আমরা কিন্তু ঘরে বসে যাব। ঘোষণা হয়েছে পুরভোটের দিন, শুরু হয়েছে মনোনয়ন পর্ব, কিন্তু পশ্চিম বর্ধমানের আসানসোলে প্রার্থী বাছাই নিয়ে কার্যত অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। মনোমত প্রার্থীর দাবিতে রীতিমতো হুঁশিয়ারি দিল দলের একাংশ। আর এই ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে শিল্প শহরে। ভোটের মুখে প্রার্থী খুঁজতে ইতিমধ্যেই জেলা অফিসে ড্রপ বক্স বসিয়েছে গেরুয়া শিবির। কাদের প্রার্থী করা হবে তারই আলোচনায় বুধবার বরাকরে বিধায়ক অজয় পোদ্দারের অফিসে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষ হতেই সংবাদ মাধ্যমের কাছে নিজেদের দাবি জানান দলের একাংশ নেতাকর্মী। আমরা শুধু এটুকুই চাইব যে আমাদের যারা কর্মী, যারা মার খেয়েছে, যারা লড়েছে, যারা সত্যিকারের বিজেপি হয়ে এসেছে, যাদের জন্মই বিজেপি থেকে হয়েছে, এই টিকিটটা তারা যেন পায়। তারা জিতুক হারুক সেটা তো পরের কথা, কিন্তু এই অধিকারটা তাদের। যারা আমরা খেটেছি তাদের একটা পাবলিক ফেস আছে, সেই ফেসে আমরা এগিয়ে চলতে মানে পথটা একটু সুগম হয়। যদি অন্য হয় সে ফেস অন্য ওয়ার্ডে, যদি আমি যেমন মনে করো একটা ওয়ার্ডে আছি, যদি অন্য ওয়ার্ডে মনে করুন অন্য আসানসোলের ওয়ার্ডে গিয়ে আমি দাঁড়ালাম, সেখানে তো আমার ফেস নেই, সেখানে তো অটোমেটিক সে কি আমরা জিততে পারবো সেই ওয়ার্ডটা? দলের একাংশ হুমকি দিতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। প্রার্থী একজনই হবে ওয়ার্ডে, 5, 7, 8, 10 করে অ্যাপ্লাই করেছে। আবার বলছি আমরা যোগ্য প্রার্থী দেবো। সে যদি সত্যিকারে মনে হয় যে জিতবে, ওখানে 7 বছর কাজ করেছে, পরিশ্রম করেছে, কাজের লোক, জিততে পারবে, তৃণমূলে তাতে লড়াই করতে পারবে, সেখানে লোককে আর প্রার্থী করবো। প্রতিপক্ষ শিবিরের এই অবস্থা দেখে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। দেখুন, এই দলটাতে তো কিছু নেই, বিজেপির দলটাতে কিছু নেই। বিজেপি মানুষের কাজ করার জন্য আসেনি, এরা নিজেদের খুশি মতন চলে। কে বিজেপি করে, কে কোন সময় দল দেয়, কে কোথায় ভোট দেয়, কাকে ভোট দেয়, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করে এরা তৈরি করে। 2015 পুরভোটে আসানসোলের 106টি ওয়ার্ডের মধ্যে 76টিতে জিতে ভোট গড়ে তৃণমূল। বামেদের দখলে ছিল 17টি ওয়ার্ড, বিজেপি 8, কংগ্রেস 3 ও নির্দল 2টি আসনে জয়ী হয়। তবে বিধানসভা ভোটের প্রেক্ষিতে বিজেপি এগিয়ে আছে 66টিতে, তৃণমূলের লিড 40টি ওয়ার্ডে। কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।